কতদিন যাবৎ বসেন? হ্যাভেনের বিলম্বহীন উচ্ছ্বাসিত জবাব। 1 বছর পেরিয়ে কয়েক মাস হলো, প্রায় 1.5 বছরের কাছাকাছি। চমকে উঠল ওর। ফ্যালফ্যাল নিষ্পাপ দৃষ্টি তার সন্ধি কঞ্চে অক্ষিপথ বড় করে সুচ হয়। বিয়ে তো 5-6 বছর আগে করেছেন, তাহলে ভালোবাসার জার্নি মাত্র 1 বছর কেন? নাকি ভালোবাসার জন্ম হতে সময় লেগেছে? তোমার যা মনে হয়, তুমি যেটা ভেবে খুশি হও। রুহ হতাশার দীর্ঘশ্বাস ছাড়া মুখখানা চুপসে ছোট হয়ে গেল। বোধা মুখ ঘুরিয়ে আরও খানিকটা সরে যায়, ফুস করে নিঃশ্বাস ছাড়ে। পর মুহূর্তে নিজেকে শূন্য আবিষ্কার করলো। চেঁচিয়ে উঠল সহসা, ভয় তটস্থ মেয়েটি হ্যাভেনের গলা জড়িয়ে ধরে। তড়া করে চাইলো হ্যাভেনের দুষ্ট মুখমণ্ডলে, তাতে দত পিষল তৎক্ষণাৎ। আজও কোলে কেন নিয়েছেন? বড়সড় আলমারির পাশে বিশাল পর্দার দিকে এগিয়ে যেতে যেতে প্রত্যুত্তর করলো হ্যাভেন। রোমান্স করতে। কেবিনে রেস্ট করার জন্য শোয়ার ব্যবস্থা আছে। ক্যাবিনের কেবিন বাকি রুমের চেয়ে তুলনামূলক বড়। আলমারির পেছনে খাট রয়েছে, ক্লান্ত হলে সেখানে রেস্ট করে। সামনে বড় পর্দা টানা। অরু সমান তালে চেঁচামেচি করছে, হাত পা ছুটছে। এমন বিরক্ত হয়ে এক প্রকার তুলতুলে বিছানায় ছুঁড়ে ফেললো অরুকে। হুড়মুড়িয়ে নিজেও উঠে পড়লো বিছানায়। অরু রাগান্বিত চোখে তাকে, কাচুমাচু মুখ অথচ ছাঁচালো কঞ্চ। বলি, অরু কাছে আসবেন না। নামতে উদ্যত হয়। হ্যাভেন পাত্তা দিল না, জাপটে জড়িয়ে ধরে মিশিয়ে নেয় বুকে। সেভাবে শুয়ে পড়ে পালিশে। জানতে চাইলো রয়েছে আসলে কি করবে? বনিতা ছাড়া জানাই ওরও। আপনার সংস্পর্শে আমার ছোট্ট সত্তা কেঁপে ওঠে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা তীব্র বেগে লাফালাফি করে। হ্যাভেন ফিচেল হাসে, কথাতে ছটপট রসিকতা। শুধু হৃৎপিণ্ডই কাঁপে? আমি তো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখি, প্রমাণ দিব? অনাকাঙ্ক্ষিত কথা শুনে অরুর কান ঝাঁঝা করে উঠল। কটুর ফুরে আসা প্রকট নেত্র যুগল আরো বৃহৎ করে চাইল সে। বলতে থাকলো আপন ছন্দে। আমি বুঝি না আপনি কোন ধাতু দিয়ে তৈরি, নির্লজ্জ লোক। একই শব্দে কতবার ওড়াবে? আমি তো আগেই বলেছি, তোমার প্রতি আমার বিন্দুমতো ইন্টারেস্ট নেই। শুধু ভদ্রতার খাতিরে, শুধু ভদ্রতার খাতিরে একটু চুমুই খাই। ভবিষ্যতের ভদ্রতার খাতিরে ঘর ভর্তি বাচ্চা কাছে পয়দা করবো ইনশাল্লাহ। অরু তেতে উঠে তৎক্ষণাৎ নরম হস্তে হ্যাভেনের বুকে থাপ্পড় ঘুষি মারতে লাগলো। রাগের বহিঃপ্রকাশ হিসেবে ফুসফুস করে শব্দ বের হচ্ছে। নিঃশ্বাসের মাধ্যমে হ্যাভেন বাধা দিচ্ছে না দেখে অবাক হয়ে গেল সে। এক পর্যায়ে নিচ থেকে মারা বন্ধ করে দিল। হ্যাভেন মিটিমিটি হাসছে। অরুর গা জ্বলে উঠছে, চলে যেতে চাইলো। হ্যাভেন তৎক্ষণাৎ আটকে দেয়। কানের নিকট মুখ নিয়ে ফিসফিস করে বলে, বরকে মারতে নেই, ওর পাখি আদর যত্ন করতে হয়। বেবি দিব তো? হ্যাভেনের কাঁধে নখ গেঁথে ধরেছে। এমন ব্যথা প্রচুর শব্দ করতে নারাজ, নিজেকে মুক্ত করতে সক্ষম না হয়ে হাল ছেড়েই দিল। হ্যাভেনের বুকের সঙ্গে মিশে এরোল চুপচি করে। হ্যাভেন যেন আঁচকারা পেল, হাতের বন্ধন দৃঢ় করলো মুহূর্তে। অরুর মাথায় বেঁধে রাখা ঝুঁটিটি কিঞ্চিত আলগা করে সেটায় নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ নিল, টেনে নিল নাসার রঞ্জে। প্রফুল্ল সমেত সন্মনে গলায় জানালো, তোমার শরীর এত নরম তুলতুলে কেন ওর পাখি? গায়ের গ্রাঞ্চে কোনো পারফিউমকেও হার মানায়। এর রহস্য কি? তোমার ছোঁয়ায় থাকে এক অন্যরকম মায়া লুকানো। কি নেশা, কি স্বাদ! ইচ্ছে করে সারাক্ষণ তোমাকে বুকে জড়িয়ে রাখে। মুখ গুজে থাকি তোমার কোমল গলদেশের উষ্ণতায়। তোমার এই নরমতা আমাকে পাগল করে দিচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন দুপুরের দিগন্ত ছুঁয়েছে। মানব জাতির লাঞ্চ করার সঠিক সময়। হ্যাভেন কত রকমের খাবার এনেছে, অথচ অরু চোটপাট দেখিয়ে না খেয়েই অফিস হতে বেরিয়ে এসেছে। হন নিয়ে হাঁটছে সে, মনে বিষণ্ণতা লেগে আছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। খুশি মুজ নিয়ে ঘুরতে এসে পাংশুরে মুখে ফিরতে হচ্ছে। হ্যাভেনের কাছে না গেলে হয়তো এমনটা হতো না। চোখ দুটো না চাইতো, বেমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনে সকল দৃশ্যপট। কান্নাগুলো গলার মধ্যে দলা পাকিয়ে আছে। চোখ ঠকে যাওয়া একরাশ না পাওয়ার কষ্ট। কি দরকার ছিল বিবাহিত ছেলেকে বিয়ে করার? বাবার চেয়ে এখন নিজের উপর রাগ হচ্ছে। এমন খুব নিখুঁতভাবে ওকে বোকা বানাচ্ছে। ওর ভালো মানুষের মন নিয়ে খেলছে বারংবার। হ্যাভেনের ড্রাইভারকে কোথাও দেখা যাচ্ছে না। অফিসে আসার পর একবার দেখেছিল। অরু ভাবলো হয়তো খেতে গিয়েছে, তাই ঠিক করলো গাড়িতে উঠে বসে থাকবে। গাড়ির কাছে এসে দরজাটা খুলতে যাবে তক্ষুনি হাতে টান অনুভব করে খসখসে শক্ত পোক্ত পুরুষালী উষ্ণ একটি হাত ওকে টান মেরে বুকে নিয়ে এলো। পিছিয়ে আসলো কিছুটা, বিধিবাম বিপত্তি ঘটলো। পায়ের গোড়ালি ঘুরে
চলে আসতে নিভে বেখেয়ালেভাবে ব্যালেন্স রাখতে না পেরে ঠাস করে পড়ে গেল ঝকঝকে পাকা পোক্ত গাড়ি চলার সরু রাস্তায়। এটা হ্যাভেনের অফিসে ঢোকার মেইন দরজা থেকে ভেতরে পর্যন্ত বানানো হয়েছে। পাশেই গাড়ি পার্ক করার জায়গা। অরুর হাতে টান দেওয়া লোকটা আর কেউ না, হ্যাভেন। তারা তারা উঠতো পালানো চোখের পলকে হ্যাভেনের বড়সড় প্রাইভেট গাড়িটা নিজের প্রকাণ্ড বাজ খাই চিৎকার ছুড়ে বোম ব্লাস্ট হয়ে গেল। শব্দের ঝাঁকুনি তীব্র ছিল। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল আস্ত গাড়িটা। গাড়ির দরজার চাকা ছাদ অল্প স্বল্প টুকরোতে পরিণত হয়েছে। গাড়ির দরজা চাকা ছাদ অল্প স্বল্প টুকরোতে পরিণত হয়েছে। এক মুহূর্তের মধ্যেই আগুনের গোলক হয়ে উঠল আর গাড়ির ধ্বংসাবশেষ আশেপাশে ছড়িয়ে পড়ল। দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে গাড়িটা। অরুকে যত সাধ্য আড়াল করে হ্যাভেন বিস্ফোরিত গাড়ির আগুনের তাপ নিজ শরীরে ধারণ করেছে। পুরোপুরি লুটিয়ে পড়ল রাস্তায়। ভেতরের অদ্ভুত এক উত্তেজনা অনুভব করছিল সে। এখন তার সামনে আগুনের ভয়ঙ্কর ঢেউ দেখে উদ্বিগ্ন বাড়ছে। গাড়ির উত্তাপ ভাঙাচোরা টুকরো অংশ ছিটকে এসে হ্যাভেনের পৃষ্ঠদেশে লেগেছে জ্বলছে সেখানে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। ওরা যখন ক্যাবিন থেকে বেরিয়ে গিয়েছিল তখন হ্যাভেন ভেবেছিল সে জামশেদের কাছে যাচ্ছে, তাই মেঝেতে পড়ে থাকা জিনিসপত্র ফাইলের কাগজপত্র উঠিয়ে গুছিয়ে জায়গা মতো রেখেছিল। কিয়ৎক্ষণ পর মৃণাল অন্তত ছুটে এসে জানায়, স্যার, আপনার গাড়িতে টাইম বোম রাখা, সেটা ব্লাস্ট হতে মাত্র 2 মিনিট বাকি। ওর ম্যাম সেখানে দাঁড়িয়ে আছে, হয়তো গাড়িতে উঠবে না। মাত্র এক মুহূর্ত দেরি না করে হ্যাভেন তড়িঘড়ি করে বেরিয়ে আসে অরুকে বাঁচাতে। পিছু পিছু মৃণালও বাকিদের ডেকে চলে আসে। ওরা আসতে আসতে ইতিমধ্যে গাড়ি ব্লাস্ট হয়ে গিয়েছে। জামশেদ পুরুষালী গলা ছেড়ে আহাজারি করে ডুকরে কেঁদে উঠলেন। দুজন লোক তাকে ধরে রেখেছেন। তিনি মেয়ের কাছে যেতে চান। আগুনের তাপমাত্রা প্রখরতা বেশি বলে কেউ সামনে যেতে দিচ্ছে না। আগুন নিভানোর কর্মীরা খবর পেতে কিছুক্ষণের মধ্যে এসে পড়েছে। হ্যাভেন নিভু নিভু থাকে আলগোছে। খুব কষ্ট করে এক হাতের তালুতে ভর দিয়ে উঠে বসে। বুকের মধ্যিখানে ছটফটানো কম্পমান দেহটা আলগা করে নিমিষে। অরুর তেমন ক্ষতি হয়নি, শুধু পড়ে গিয়ে সামান্য হাতে আর কোমরে ব্যথা পেয়েছে। হ্যাভেন নিষ্প্রাণ ব্যাকুল দৃষ্টিতে চেয়ে অঞ্জলি পোচ অরুর মসৃণ কপল যুগল আবদ্ধ করল। ও সঠিক সময় না আসলে এই শরীরে অবস্থা ভয়াবহ হতে পারত। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চুকচুর রূপে ছিন্ন ভিন্ন হয়ে যেত। হ্যাভেনের কলিজা কাঁপছে। ঝাপসা চোখে সময় নিয়ে অরুর কপালে গালে পরপর কয়েকটা চুমু খেলো। ওর পিটপিট করে তাকায়। চক্ষু সম্মুখে হ্যাভেনের বিদীর্ণ শরীর, রক্তাক্ত মুখাব দেখে আতকে উঠল তৎক্ষণাৎ। গাড়ির জ্বলন্ত খণ্ড ছিটকে হ্যাভেনের পায়ের উপর পড়ায়। শার্ট ঝলসে গিয়ে চামড়া এক জায়গায় পুড়ে গিয়েছে। বাহুর শার্টের কাপড় আস্ত নেই। ঠাস করে মুখ থুবড়ে পড়ায়। কপালে নরম চামড়া থেতলে গিয়েছে। সেখান থেকে রক্ত বেরিয়ে পুরো মুখমণ্ডল মাখামাখি হয়েছে। শরীর ব্যথা জর্জরিত। ভাগ্যিস গাড়ি হতে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে পড়েছিল, নয়তো আরও গভীরভাবে আঘাতের শিকার হতো। মৃত্যুও হতে পারত। হ্যাভেন জোরে জোরে শ্বাস টানছে। যন্ত্রণা হচ্ছে। কপাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ইমিডিয়েটলি হসপিটালে না গেলে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা অনিবার্য। অরুর গালে এক হাত রেখে প্রকম্পিত গলায় শুধলো, হ্যাভেন। আর ইউ ওকে অরু পাখি? অরু ছলছল লোচনে অনিমেষ চেয়ে রইল, নিরুৎসাহিত হয়ে চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে উৎকণ্ঠিত বক্ষস্থল। হ্যাভেনের মুখ, গলায় রক্ত দেখে বুক চিনচিনে ব্যথা অনুভব করল। অরু নিশ্চুপতা দেখে হ্যাভেনের কাতর হৃদয় ব্যতিগ্রস্ত হয়। রক্তে ভরা কাপা হাতে অরুর পুরো মুখে ছিঁচ দিল। পুনরায় ঠোঁট নেড়ে ক্ষীণ স্বরে আওড়ালো, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? আয় অরু পাখি, প্লিজ সে সামথিং। হ্যাভেনের কথা অরুর কর্ণগোচর আদতে হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সে নির্বিকার, অস্থির হয়ে গিয়েছে তার তনু মন। হ্যাভেনের রক্তাক্ত মুখ দেখে মস্তিষ্ক সিগন্যাল দিল তার বড় রকমের ক্ষতি হয়ে যাবে। অমনি বুক মুচড়ে উঠল। ধুকপুক বাড়ছে সমান তালে। চোখ দিয়ে চপচপ করে জল পড়ছে। নিজেকে অসহায় লাগলো। অরুর বাবা সহ বেশ কয়েকজন ওদের দিকে এগিয়ে আসছে। এখন গাড়িতে আগুন নেই, শুধু কালো ধোঁয়া উঠছে। হ্যাভেন বিচলিত চিত্তে অরুকে অবলোকন করে মৃদু স্বরে ফের জানতে চাইল, কথা বলছো না কেন? ঠিক আছে তুমি? বেশি লেগেছে? কোথায় লেগেছে দেখো। কথা শোনো না আমার। এক্ষুনি কি হতে যাচ্ছিল খেয়াল আছে?
হ্যাভেনের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানী অরু এবার শব্দ করে কেঁদে উঠল। ব্যস্ত হাতে হ্যাভেনের কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে রক্ত বের হওয়ার উৎস দেখে অমনি ফুপিয়ে উঠে ঘাবড়ে গেল স্ত্রী সত্তা। অরু জানে না কেন তার খারাপ লাগছে হ্যাভেনের এমন অবস্থা দেখে, কিন্তু সে নিজের মনকে মানাতে পারছে না। সে ব্যথিত হচ্ছে স্ত্রী ও পুরুষের জন্য। শোকাহত বক্ষস্থলে ফেটে সজির হয়ে যাচ্ছে। থেমে থেমে আটকে আসা স্বরে অরু বলে, এতটা আঘাত পেলেন কি করে? উঠুন, হসপিটালে যেতে হবে দ্রুত। এতক্ষণে হ্যাভেন স্বস্তি পেল। এই কণ্ঠটা শোনার জন্য অতি আগ্রহে ছিল। মুগ্ধতার সামনে তাকিয়ে থাকে উচ্চাটন হৃদয়ের মেয়েটির দিকে। নিজের জন্য অরুর ব্যাকুলতা প্রশান্তি দিচ্ছে তাকে। কথা বলার মতো শক্তি পাচ্ছে না। যন্ত্রণা পিঠের বিদীর্ণ চেয়ে কপালের আঘাত গুরুতর। তবুও সে ছোঁচ এলিয়ে এক চিলতে হাসে। এমন একটা মুহূর্তে খোঁচা মারতে ভুলল না। শুষ্ক ঢোক গিল জানালো, আমি মারা গেলেই তো তুমি বেঁচে যাও। আমি অসহ্য করল আর কত কি, আমি না থাকলে তোমার আজও কিছু আসে যায়? আচমকা অরু কান্না থেমে গিয়ে হতভম্ব হয়ে দৃষ্টি নিক্ষেপ করলো হ্যাভেনের আদলে। ক্রন্দনরত ঠোঁট দুটো হালকা কাঁপছে। দাঁত কিরমিরে করা বাক্য বলতে যে বললো না। শরীরের সমস্ত শক্তি যেন নিমিষে শুকিয়ে গিয়েছে। খুশির রং আতঙ্কে ফ্যাকাশে হয়ে এসেছে। মনের ভিতর ঝড় বই গেল। বাহ্যিক দেহটা পাথরের মূর্তির মতো স্থবির অনড় দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথার মধ্যে এই শব্দগুলো বারবার প্রতিধ্বনি তুলছে। সত্যি কি হ্যাভেনের ক্ষতি হলে ওর বিন্দু পরিমাণ যায় আসে? উত্তর পেল না। বুকের ভেতর জমাট বাঁধা এক ধরনের ভারী শূন্যতা হ্যাভেনের জন্য অনুভব করলো। সেই শূন্যতার মাঝেও তার চোখ জুড়ে বিস্ময় এক ঘূর্ণিঝড় বয়ে চলেছে। সব কিছু অগ্রাহ্য করে অরু চোখ পাকিয়ে নীরবে শাসা নাক ফুলিয়ে ঝাঁজ নিয়ে চাপা স্বরে বলল, একটাও বাড়তি কথা না, উঠুন। হ্যাভেনের হাসি চড়া হলো। ওর চোখ থেকেও দুফোঁটা গরম অশ্রুপাত ঘটলো। তবে তা দেখা গেল না। রক্তের সঙ্গে মিশে গিয়েছে তা কেন যেন হঠাৎ করে ওর মায়ের আর বিশেষ আপন একজনের মুখখানা চক্ষু সম্মুখে ভেসে উঠল। খাকা মরুভূমির বক্ষপট অচিরেই ফেটে দুমড়ে মুচড়ে গেল। হাস্যজল মুখ বিরল মলিনতায় ঘিরে দোল তৎক্ষণাৎ হ্যাভেন গাল হতে হাত ছড়িয়ে নিল। অরুর দিকে নিষ্প্রভ শান্ত চাহনি তাক করে জড়ানো গলায় আওড়ালো, মা দেখাচ্ছ? লাগবে না, নিজের কথা ভাবো। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। ধুলোবালির সঙ্গে রেখে কী লাভ? হ্যাভেনের কাব্যিক বাক্য বানে থমকে গেল অরু। বিস্মিত হলো ক্ষণে। লালা দ্বারা কণ্ঠনালী ভিজে পূর্ণ দৃষ্টি স্থির করলো ব্যগ্র হয়ে থাকা হ্যাভেনের উপর। কথাটাতে কতটা ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা লুকিয়ে রয়েছে টের পেল। কিন্তু সেটা কে? অরুর উদ্বিগ্ন কণ্ঠ করুণ শোনালো, এসব কেন বলছেন? চুপ করুন, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাভেন এবারেও অরুর কথা শুনে নিঃশব্দে হাসে। পর মুহূর্তে টের পায় অরু একটু বেশি কাছে টলমল করছে ঘন পল্লব নয়ন জোড়া। এতে হ্যাভেন পুলকিত হয়। হাত এগোয় চোখের পানি মোছার জন্য। শরীর সায় দিচ্ছে না। কপালের আঘাতের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। তরতাজা বিশুদ্ধ রক্তে মাখো মাখো হয়েছে শরীরের অনেকাংশ। জ্ঞান হারিয়ে ফেল নিমিষে। সম্পূর্ণ জ্ঞান হারানোর পূর্বে অরুর কাঁধে মাথা ঠেকিয়ে আকস্মিক অস্পষ্ট স্বরে বুলি আউড়ে অরুর মিলি সত্তা অস্বাভাবিক গতিতে কাঁপিয়ে তুল। সে ধীম স্বরে বলল, দোয়া করো ওরু পাখি, আমি যাতে শীঘ্রই মারা যায়। যদিও আঘাতে মানুষ মরে না, আমার দ্বারা তুমি অনেক কষ্ট পেয়েছ, তাই না? তোমার ব্যথা তোর মনে গভীরের অভিশাপ দিও আমাকে। উপরওয়ালা শুনলেও শুনতে পারে। আর হ্যাঁ, যদি আমাকে ভেবে তোমার চোখে একটু কুয়াশা না নামে, যদি ভুল করে আমার নাম তোমার হৃদয় দরজায় করা না নাড়ে, তবে বুঝে নিও আমি তোমার কেউ ছিলাম না। অরু ওয়াশরুমের আয়নায় সামনে দাঁড়িয়ে আছে। চকচকে দর্পণে স্ত্রীয় প্রতিবিম্ব ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। অরু গাঢ় চোখে নিজের বিভৎস রূপকে শান্তভাবে অবলোকন করে চলেছে। সারা মুখশ্রী, গলা, বুকের কাপড়, বাহুর হাতার কাপড়ের মধ্যে ছোপ ছোপ তরতাজা রক্তের দাগ। ওর রক্ত নয়, হ্যাভেন নামক রহস্যময় পুরুষের, যে বিদীর্ণ অবস্থা এখন হসপিটালে অবস্থান করছে। হ্যাভেনকে হসপিটালে নেওয়ার পর ডক্টর দ্রুত চিকিৎসা শুরু করেন। স্বনামধন্য একজন ব্যক্তি সে। বিজনেসে সফলতা এবং দাপট দেখানো দুটোই সমান তালে জনসম্মুখে প্রদর্শনের করতে ওস্তাদ সে। ডক্টরের
অন্য রোগীর চিকিৎসা করছিলেন। হ্যাভেনকে দেখে সেই রোগীকে ফেলে তার চিকিৎসা শুরু করেন। নামি দামি লোকে সহজ চার্জে থাকলে পকেট গরম করা সহজ হয়, এমন সুযোগ হাতছাড়া করা যায়? হ্যাভেনের চিকিৎসা চলাকালীন হসপিটালের ওয়েটিং রুমে বাবার বুকে মুখ গুজে বসেছিল অরু, ঠিক জীবন্ত মানব মূর্তির ন্যায়। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গিয়েছে, কেমন বিধ্বস্ত নিষ্প্রাণ দেখাচ্ছে। জামশেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বাড়িতে ফিরে যেতে, ফ্রেশ হয়ে দরকার হলে পরে আসবে। অরু না সূচক মাথা রাশি যাবে না, কিন্তু বাবার জোরাজুরিতে বাড়িতে চলে আসতে বাধ্য হয়। ও যখন চলে আসে তখন হ্যাভেনের জ্ঞান ফেরেনি, অবচেতন হয়ে পড়ে রয়েছে হসপিটালে বেজে। হ্যাভেনের রক্তাক্ত মুখটা হৃদয় নিংড়ানো বাক্যবান না চাইতে অরুর অন্তকরণে ঝড় তুলেছিল। তাকে দেখতে ফ্যাকাশে লাগছিল, যেন রোদে পুড়ে গিয়েছে বা দীর্ঘ সময় ধরে কোনো জীবন্ত রং হারিয়ে ফেলেছে। ত্বক ছিল ম্লান, রংটা হালকা হয়ে গিয়ে সাদা আর ধূসর মিশ্রিত হয়ে গিয়েছে। চোখের তলায় ক্লান্তিকর কালি এবং ছোট শুষ্ক সাদা, কোনো জীবন্ত ভাব ছিল না, একেবারে নিঃসঙ্গ জড় বস্তুর ন্যায় সারা শরীরে রক্ত প্রবাহ বন্ধ হওয়ার মতন। অরুর হৃদয় বিষাদে ঘেরা। বিষণ্ণতা যখন গভীরভাবে মনের অন্তরস্থলে বাসা বাঁধে, তখন তা এক অভূতপূর্ব অন্ধকারের মতো ছড়িয়ে পড়ে, যেন সব আলো এবং উজ্জ্বলতা ধীরে ধীরে তার অস্তিত্ব হারাতে থাকে। চেতনার মধ্যে এক গহীন গভীরতা তৈরি হয়, যা সমস্ত ভাবনা ও অনুভূতি এক বিক্ষিপ্ত অভাবিত ধ্বংসের পথে ধাবিত হয়। সময় নিজেকে এক কালো সিলিন্ডারের মধ্যে আবদ্ধ করে নেয়। প্রতিটি মুহূর্ত এক শূন্যতায় রূপান্তরিত হয়ে যায়, এক অসীম ভারাক্রান্ততা বুকের মাঝে জমে উঠে। মনে হয় কোনো পাথরের ব্লক চাপিয়ে রাখা হয়েছে হৃদয়ের উপরে, যেখান থেকে নিঃশ্বাস নেওয়া কষ্টের এবং প্রাণ শক্তি নিঃশেষিত। একেবারে গোসল করে বের হয় ওরও উদ্দেশ্য, রেডি হয়ে পুনরায় হসপিটাল যাবে। আলমারি থেকে জামা কাপড় বের করার সময় তাড়াহুড়ে হাত লেগে হ্যাভেনের শার্ট থেকে কয়েকটা ফাইল পড়ে যায়। একটা ফাইলের টিপ বোতাম আলগা হয়েছিল, পড়ে গিয়ে ফাইলে থাকা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ওরু বিরক্ত বোধ করলো, যত দ্রুত তাড়াতাড়ি করতে চায় তত দেরি। ওরু ফটাফট শার্ট বদ্ধ ফাইলে গুছিয়ে যথাস্থানে রেখে দিল। মেঝেতে ছড়িয়ে থাকা বাকি কাগজপত্র ওঠানোর সময় একটা ছবির উপর নজর পড়লো। ফাইলের ছবি আসলো কোথা থেকে? অরূপ ফ্রিকুচকে ছবিটি দেখে তুলে নিল। ছবিতে দৃষ্টি তাক করতে অমনি বিস্ময় চক্ষু চুড়ে উঠল, থমকে গেল বক্ষস্থল। আচানক বিস্ফোরণ ঘটল মস্তিষ্কে, নিঃশ্বাস আটকে আসা স্তব্ধ মুহূর্ত। বিস্ময় মনোক্ষুণ্ণ হৃৎপট যেন সমগ্র পৃথিবীর ভার একা বহন করেছে। অনর হতবিহ্বলতা অক্ষিপজ কাঁপতে থাকা নিঃশব্দ ছোট বিবর্ণ মুখয়ব সমস্ত অনুভূতির মিশেলে এক অলৌকিক স্তব্ধতা। চিন্তার জটিল জালে আটকে পড়া মন কোনো সঠিক সত্যের কাছাকাছি পৌঁছতে ব্যর্থ, কিংকর্তব্য বিমূঢ় এক অসহায় অবস্থা। আবেগ আর বাস্তবতা দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন ওরু, যার চোখে মুখে জমে থাকা বিস্ময় ঠিকরে পড়ছে। ওর হাত কাঁপছে, মস্তক দাও দাও করছে, বুক ধরফর করতে লাগলো। ছবির এই মেয়েটিকে চেনে, ও খুব ভালো করে চেনে তাকে। ওরু কাগজপত্র গোছানো রেখে উল্টো প্রকম্পিত হাতে ফাইলের ভেতরে থাকা বাকি কাগজপত্র বের করে উম্মাদের মতো খুঁজলো আরও কোনো ছবি আছে কি না। আরেকটা ছবি পেল, একই পোশাক পরিত, তবে শরীরের ভাবভঙ্গি ভিন্ন, সাথে চিরকুটের মতো ছোট তিনটে কাগজ। ওরু কাগজগুলো জোরি চোখে পরখ করলো। মেঝেতে পড়ে থাকা দুইটা কাগজ অফিসের বিষয়, তবে এই তিনটে তেমন দরকারি না। ওরু তিনটা চিরকুট ভাঁজ করে নজর বোলালো সেথায়, যেখানে সেখানে কিছু লেখা আছে। মনোযোগ সহকারে শ্রেয় মনে পড়তে লাগলো। হতে পারো তুমি অনেক দূরে, কিন্তু তুমি থাকো সব সময় আমার কল্পনা জুড়ে। শরীরের কোলাহলে নিঃশব্দ রাতেও ক্ষণিকের দেখা পাওয়া এই তুমিটার ছায়া পাশে অনুভব করে। তুমি না থাকলেও তোমার হাসিটা মনে গেঁথে রয়েছে, তুমি না বললেও তোমার কথাগুলো বাজে হৃদয়ের গভীরে। আমার খুব তৃষ্ণা পেয়েছে, হরিণী নেত্র দেওয়ার অধিকারী মেয়ে, তোমাকে আরও একটিবার দেখার জন্য, তোমার মিষ্টি সুরেলা কণ্ঠ শোনার জন্য। বেহায়া বক্ষপট পিপাসিত, যেমন করে চৈত্রের মাঠ খাকা রোদে পড়ে যায় বৃষ্টির আশায়, তেমনি করে আমার বুক পড়ে যায় তোমাকে দেখার ইচ্ছে।
অন্য কাউকে যখন চাইবে তখন তোমার সাহস কি করে হলো হেমন্ত তালুকদার নজর আসা? তুমি কি জানো তোমার হেঁটে চলে যাওয়ার লতানো কোমরের আঁকা বাঁকা স্রোত আমাকে পাগল করে দিচ্ছে? তোমার কাজল টানা চোখে তাকিয়ে থাকার নিকণ্টক গন্ধরবত অন্তরের আকুল দুর্বোধ্য পরিণতি যদি মুছে যেত, তবে এতদিনে আমি ইচ্ছেমতি নদী হয়ে তোমার দুয়ার অবধি পৌঁছে যেতাম। তিনটা চিরকুটের লেখাগুলো পড়ে অর- তিনটা চিরকুটের লেখাগুলো পড়ে অরূপ বাকরুদ্ধ স্তবের। শূন্য দৃষ্টি শুধু ফ্যালফ্যাল করে দেখে চলেছে ছবির মেয়েটিকে। অযাচিত অস্বস্তিতে বুধল সর্বাঙ্গ। উচ্চাটন মেয়েটির হতভম্বের চেতনাগত অনুভূতিগুলো শিকড়হীন নেতানো বৃক্ষে না নৈশব্দে শূন্য অনুভূতির জোয়ারে তলিয়ে যায় গভীর সন্ন্যাসে। নিস্তব্ধ এক সাগরের মতন চোখের মনি হয়ে উঠেছে ম্লান, হৃদয়ের আওয়াজ নিঃশেষিত আর বাক্যহীনতা এক গুমট গুঁড়ো ধ্বনি হতে থাকে সঙ্গে। প্রতিটি শ্বাস অতি প্রকৃত, কঠিন তীব্র বেদনা অবশ হয়ে থাকা শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। মন যেন এক অব্যক্ত শূন্যতার প্রবাহে ভেসে চলে, যেখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ওর মুখশ্রী কঠিন হয়ে উঠে দাঁড়ায়। ফাইলে সমস্ত কাগজপত্র গুছিয়ে আলমারিতে রেখে দিল। এতক্ষণের বিষাদে ছায়া সরে গিয়ে মুখমণ্ডল জুড়ে ঠাঁই পেয়েছে তীব্র ক্ষোভ। ক্রোধে ফুঁসতে থাকলো সে। রাগে বহিঃপ্রকাশ অগ্নি প্রবাহের মতো জ্বলে উঠে দেহভাগে, স্নায়ুতন্ত্রের প্রতিটি কণায় ছড়িয়ে পড়ে। এটি একটি অদৃশ্য অশান্ত শক্তির স্ফুলিঙ্গ, যার মনে অন্ধকারে গহ্বরে জ্বালিয়ে রাখে ধোঁয়া ও জ্বলন্ত আগুনের নীল হালকা মুখাবের প্রতিটি রেখায় উত্তেজনার আগুন তৈরি হচ্ছে, ক্ষত করছে সমস্ত কিছু, লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করছে। কপালের শিরোগুলো ফর্সা মুখে স্ফীত হয়ে উঠেছে। বুকের মাঝে কোনো অতিভূত তীব্রতা ভিড় করেছে এবং প্রতিটি শ্বাসে অনুভূত হচ্ছে এক জ্বালাময় অব্যক্ত তাপ। চোখে এক ক্ষিপ্রতার ঝলক, প্রতিটি দৃষ্টি বাষ্পীভূত হয়ে নিজস্ব ক্ষোভের স্ফুলিঙ্গ ছাড়াচ্ছে। ড্রয়িং রুমের সোফায় বসে টেবিলের উপর দু পা তুলে সম্মুখে মনিটরের মতো দেখতে ব্র্যান্ডের সবচেয়ে দামি টিভিতে রিয়েলিটি শো দেখছে হ্যাভেন। কপালে ব্যান্ডেজ, পিঠের মাঝখানে অল্প একটু চামড়া জ্বলছে, উঠে গিয়েছে বিধায় সেখানেও ব্যান্ডেজ করা হয়েছে। রাস্তায় ঠাস করে পড়ে যাওয়ায় শরীরের ব্যথা জর্জরিত। ব্যথার মেডিসিন খেয়েছে, তবুও ব্যথা আগের মতোই। হুচ করে কোনো রোগ নিরাময় হয় না, নির্দিষ্ট একটা সময় তো লাগবে। এছাড়া আর কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়নি। ওর কোলে মাথা দিয়ে পেটে মুখ গুজে গুটিসুটি মেরে শুয়ে আছে চুচল। হ্যাভেনের অ্যাক্সিডেন্টের কথা শুনিনি, কিন্তু বাড়িতে আসার পর বাবার কপালে ব্যান্ডেজ দেখে তুটুল শিশুসুলভ হৃদয় ব্যতীত হয়। গলা ফাটিয়ে কান্নাকাটি করছে দীর্ঘক্ষণ। ছেলেকে অনেক বুঝিয়েছে হ্যাভেন, বুঝ মাতে নাড়াচ্ছে, অতঃপর কেঁদে কেটে বাবার বলে ঘুমিয়ে পড়েছে। হসপিটাল থেকে অরু বাড়িতে ফেরার ঘন্টা খানিকের মধ্যেই হ্যাভেনের চেতনা ফিরে আসে। জ্ঞান ফেরার পর থেকে সে বুকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। জামশেদের কাছ থেকে জানতে পারে অরু বাড়িতে। তখন হ্যাভেন বলে ও বাড়ি ফিরে যাবে, যত দ্রুত সম্ভব বাড়িতে যাওয়ার ব্যবস্থা করতে। হসপিটালে থাকবে না এই মুহূর্তে। ডক্টর বলেন ওর শরীর প্রচণ্ড দুর্বল, আজকের দিনটা হসপিটালে থেকে আগামীকাল বাড়ি ফিরতে। কিন্তু হ্যাভেন বিরোধিতা করছে। জামশেদ মানানোর স্বরে জানিয়েছেন ওরু ফের হসপিটালে আসবে, এ তো হ্যাভেনের আপত্তি। মোট কথা সে হসপিটাল থাকবে না। ডক্টর কড়াভাবে বলেছেন তিনি হ্যাভেনকে ডিসচার্জ করবেন না। এইরকম ভঙ্গুর রুগী ডিসচার্জ করা হসপিটাল রুলসের অবমাননা। এ তো হ্যাভেনের ভাবাদের ঘটেনি। সে না তো সিদ্ধান্ত বদলেছে, উল্টো তিরিক্ষি মেজাজের সহিত রুষ্ট করায় কাট নিজস্ব হুঙ্কার ছুড়েছে। আমার ওখানে বউয়ের সঙ্গ চাই। বউয়ের সাথে ঘেঁষাঘেঁষি করলে এসব টিপিক্যাল অসুস্থতা বহু দূরে পালিয়ে যাবে। ভালো ভালো যেতে দিন। আপনার ফর্মালিটি ধারি না আমি। কোনো রকম বাড়াবাড়ি করলে আপনার বউয়ের নিকট 6 মাসে যেতে পারবেন না। তার ব্যবস্থা আমি নিজ হাতে করব। ডক্টরের মুখখানা চুপসে যায়। তৎক্ষণাৎ বউ ছাড়া থাকতে কোনো মতেই রাজি নন তিনি। এই হ্যাভেনকে বিশ্বাস নেই। যদি সত্যি সত্যি এমন চা করে কী দরকার অন্যের জন্য বউ ছাড়া দীর্ঘ 6 মাস দূরে থাকার? এর চেয়ে বরং সাইকোটার কথা মেনে নেওয়াটা ঢের বেশি ভালো। হ্যাভেনের জয়দের সঙ্গে কবে কে পেরেছে? ঘাড় তারা বলে কথা, অজ্ঞতা
বাধ্য হয়ে ডক্টর তাকে ডিসচার্জের পারমিশন দিয়েছে। ওরও ততক্ষণে রেডি হয়ে বেরিয়ে এসেছিল। গাড়িতে উঠতে যাবে তখনই জামশেদের ফোন কল পেয়ে হ্যাভেনের কাণ্ড কারখানা জানতে পারে। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে চলে যায়। হ্যাভেন বাড়িতে ফিরলে ওকে ড্রয়িং রুমে বসানো হয়। সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তবে ওরও একটি বাড়ির জন্য রুম হতে বের হয়নি। সায়রা ডাকলো, আসেনি। হ্যাভেনের তৃষ্ণান্ত চক্ষু জোড়া তার অরু পাখিকে খুঁজছে, অথচ অভিমানী পাখি দেখা পেল না। অরু এরকম আচরণে হ্যাভেনের অন্তরে আড়ালে বক্ষস্থলে লুকায়িত চাপা কষ্ট অনুভব করছে, কিন্তু বাইরে প্রকাশ করেনি। টিভি হতে নজর ফিরিয়ে হ্যাভেন হাঁক ছুড়ল। কাকিমা। সায়রা হন্তদন্ত হয়ে ছুটে আসেন, বুক ধরফর করছে, তার কঞ্চে উদ্বেগ। কিছু লাগবে? না, টুটুলকে দিয়ে শুয়ে দাও, আমি রুমে যাব। সায়রা অস্থির চিত্তে উচ্চারণ করলেন, কোনো দরকার হলে ডাকবে আমাকে। ডাকবো, টুটুলকে নাও। একা যেতে পারবে? সায়রা মাতৃ স্নেহের বোকা বোকা কথা নিঃশব্দে এসে ফেলে হ্যাভেন। প্রশান্তির ঢেউ খেলে গেল বক্ষপটে, আশ্বস্ত করে বলে, কেন পারবো না? পায়ে কোনো আঘাত পায়নি। সায়রা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে টুটুলকে কোলে নিয়ে চলে গেলেন সায়রের রুমে। হ্যাভেন টিভি অফ করে পা বাড়ল বেডরুমের উদ্দেশ্যে। হ্যাভেন রুমে এসে দেখে অরু ডিবানে মাথা এলিয়ে ফোনে ভিডিও দেখছে আর চিপস খাচ্ছে। আশ্চর্য হলো সে, ও বাড়িতে আসলো অথচ এই ধাড়ি লঙ্কা নিরুদ্বেগ। এই মেয়ের মধ্যে কি দয়াময় বলতে কিচ্ছু নেই? হ্যাভেন ফুস করে ক্ষুদ্র শ্বাস পেল, অসন্তোষ মুখ হবে, হতবিহ্বল নেত্রদয়ে তস্র কদমে অরুর নিকট এগিয়ে গেল। মৃদু ছোটে কিছু বলবে তার পূর্বেই শুনতে পেল অরুর উদাসীন রূঢ় স্বর। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু নির্বিঘ্নে কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। তার মানে ওর উপস্থিতি ওর উপলব্ধি করতে সক্ষম হয়েছে। বুঝতে পেরে একটি বারের জন্য ঘুরে দেখলো না। বিভ্রান্তিতে লুটোপুটি খেলো হ্যাভেন। এখন আবার কি করলো ও? আচানক এসব বলার মানে কি? ওর তড়া করে উঠে বসে, নজর ফোনে চলমান ভিডিওতে। ওর ভাবভঙ্গি নিলিপ্ত, ঠোঁট নেড়ে ফির বলে, আমি হাসি, আমার হাসির পেছনে লুকানো থাকে এক আশ্চর্য মুখোশ। তাতে সুখের চেয়ে দুঃখের রঙই বেশি। তবু এই মুখোশ আমার খুলতে ইচ্ছে হয় না, কারণ এই পৃথিবী কারো গল্প শুনতে চায় না। বিস্মিত হলো হ্যাভেন। তটস্থ ভঙ্গিতে ওর পাশে বসলো। আকস্মাৎ তেরে আসা বাক্য বহরে দ্বিধাগ্রস্ত সে। কোনো কথা বোধগম্য হচ্ছে না। তীব্র কৌতূহলে পৌরশালী মোটা জোর ভ্রু বেঁকে এলো অমনি। ও বসতে অরু ফোনটা হতে নজর সরিয়ে হ্যাভেনের দিকে তাকালো। অরুর চঞ্চল চাহনি নিভে গিয়ে সে তার আহত কাতরতা ঠাঁই পেয়েছে। এর মানে হ্যাভেন জানে না, তবে সেই আকুতি ভরা দৃষ্টি ওর সত্তা নাড়িয়ে দিল। অন্তঃকরণ ভীষণ অস্বস্তিতে গা চলল। হ্যাভেন রয়েছে মুখ খুলল। আমাকে শুনে শুনে হঠাৎ এসব কথা কেন বলছো? আমি তোমাকে অবহেলা করেছি কখন? তোমার মন ভেঙেছে মানে? তোমার কথা শুনতে চাইনি কবে? তুমি সর্বদা বলো, আমি চুপচাপ শুনে, তবু এত অভিযোগ। ওর বিদ্রুপ হাসে, চিপসের প্যাকেট রেখে দেয়। সুচলো প্রখর চাহনি, ঠোঁটে উদাসীন ভাব, কণ্ঠে ঢালো অমায়িক নিদারুণ তেজ। মিথ্যে বলা এক প্রকার মন ভাঙা, নির্বিকার থাকাও অবহেলা। হ্যাঁ, আমি বলি আপনি শোনেন, প্রত্যুত্তর করেন না, এটা আরো যন্ত্রণার। সেই জন্যই বলেছি আর কখনো আপনার থেকে কোনো কিছু জানতে চাইবো না, শুনতেও চাইবো না। আমার প্রশ্নে তো বিরক্ত হন আপনি। অরু শেষের কথাটা করুণ শোনালো। হ্যাভেন দৃষ্টি তুলল। সন্ধি হলো চারজোড়া আজও লোচনের। অরুর গালে এক হাত রাখলো হ্যাভেন। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে দেয়, মুখ ঘুরিয়ে নিশ্চুপ বসে থাকলো। হ্যাভেনের মুখবিররে সুখ উত্তেজনা, চোখ ছাপানো হতভম্বের মাঝে অশান্ত হৃদয়ের কণ্ঠস্বর সিংহে। এমনি আমি অসুস্থ, তার উপর তোমাকে কাছে না পেয়ে শরীর আরও খারাপ হচ্ছে। আবার তুমি ধোয়ার সময় কথাবার্তা বলছো। এখন যদি তোমাকে ভালো মতো দেখতে না দাও তাহলে কি করে হবে? এই মুহূর্তে ওর এরকম উত্তর আশা করেনি। ওর কথা কি বজ্জাত লোক কখনো সিরিয়াসলি নেবে না? সবসময় এতটাই খামখেয়ালি কেন সে? সর্বদা মস্তিষ্কের ভেতরে কি রোমান্স ঘুরপাক খায়? শরীরের বিদ্যুৎ প্রবাহের ন্যায় রাগ তর করে বৃদ্ধি পেল অরুর। রক্তের স্রোত যেন অস্বাভাবিক গতিতে শিরা উপশিরা হুড়মুড়ে ছুটছে। তড়িৎ ফুসে উঠে হ্যাভেনের কাছাকাছি আসে, তড়িৎ দূরত্বে খসে অল্প স্বল্প। হ্যাভেনের শরীর উন্মুক্ত, পরে শুধু ট্রাউজার, পিঠের ব্যান্ডেজ, দরুন গায়ে পোশাক জড়ায়নি। অরু পেল হস্তে হ্যাভেনের গলা জড়িয়ে ধরে, চোখে চোখ রেখে সুথল।
ভালোবাসেন আমায়? বিস্ফোরিত ছুটন্ত বাক্য। হোঁচট খেলো হ্যাবেন। চোখের হোঁচট, মনের হোঁচট সবটা জড়ো হয়ে কুণ্ডলি পাকালো কণ্ঠনালীতে গিয়ে। বুঝতে না পেরে বিহলিত খুব জোরে গলা হতে ধ্বনিত হলো। কি